নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল লার্নোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ এএনএম জিএনএম 2024 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমি যা আলোচনা করতে চলেছি তা হলো লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর প্রথম 10টি প্রশ্ন। 30টি প্রশ্ন থাকে, তার মধ্যে আমি আজ প্রথম 10টি প্রশ্নকে অপশান ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথম প্রশ্নটি রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলে? ফার্স্ট অপশানে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝি না, কোনো পুরনো জিনকে যখন নতুন জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয় যে উন্নত প্রযুক্তির মাধ্যমে, তখন তাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। সেকেন্ড অপশানে রয়েছে দেখুন মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন বলতে আমরা বুঝি কোনো মাতৃ উদ্ভিদ থেকে যখন কোনো ছোট্ট একটি কলা সংগ্রহ করা হয় এবং তাকে যখন মাধ্যমে অর্থাৎ কোনো কালচার মাধ্যমে রেখে প্রতিপালন করে একটি বড় চারাগাছ তৈরি করা হয়, তখন তাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন অর্থাৎ কৃত্রিম পদ্ধতি। থার্ড অপশানে রয়েছে বায়োগ্যাস, যা হলো একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। তো আর এখানে প্রশ্নতে রয়েছে গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয়। তো এর মধ্যে থেকে আমরা বুঝতেই পারছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উত্তর অপশানটি সঠিক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? তো এখানে ভিটামিনের কথা বলা হচ্ছে। তো ভিটামিন সম্পর্কে যদি আমরা বলি, তো ভিটামিন হলো যেটা আমাদের শরীরে নিজে থেকে প্রস্তুত হয় না, আমাদের দেহের ভিতরে আমাদেরকে যেটা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করতে হয়। তো এই ভিটামিন দু ধরনের হয়, একটা হয় ফ্যাটের দ্রব্য ভিটামিন আর একটা হয় জলে দ্রব্য ভিটামিন। তো এখানে আমাদের দেখুন প্রশ্ন দিয়েছে ফ্যাটের দ্রব্য ভিটামিন আর জলে দ্রব্য ভিটামিনও রয়েছে। তো ফ্যাটের দ্রব্য ভিটামিন যদি আমি বলি, ফ্যাটের দ্রব্য ভিটামিন হলো এ, ডি, ই এবং কে। আর জলের দ্রব্য ভিটামিন হলো ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন এর এখানে কিন্তু রাসায়নিক নামগুলো ব্যবহার করেছে। তো ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল, ভিটামিন কে এর রাসায়নিক নাম থাইলোকুইনল, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি কমপ্লেক্স মানে এখানে B1 B2 করে B12 মানে 12টা ভিটামিনের কমপ্লেক্স রয়েছে। তো দেখুন এখানে টোকোফেরল যেটা হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। থায়ামিন রয়েছে, থায়ামিন হলো ভিটামিন B1 এর রাসায়নিক নাম। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। আর ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। তো দেখুন এখানে দিয়েছে ফ্যাটের দ্রব্য, তাহলে অবশ্যই অপশান এ সঠিক হয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখুন, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? তো নাইট্রোজেনযুক্ত ক্ষার যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি বেসিক্যালি, একটা হলো পিউরিন এবং আরেকটি হলো পিরিমিডিন। তো পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন আর থায়ামিন বা ইউরাসিন। আর এর মধ্যে পিউরিন গ্রুপটি আমাদের ডিএনএ এবং আরএনএ দুটোতেই দেখতে পাওয়া যায়, মানে অ্যাডিনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনের সাইটোসিনটা দেখতে পাওয়া যায় ডিএনএ এবং আরএনএ উভয়ের ক্ষেত্রে, কিন্তু থাইমিন এবং ইউরাসিলের মধ্যে ইউরাসিলটা দেখতে পাওয়া যায় আরএনএতে আর থাইমিনটা দেখতে পাওয়া যায় ডিএনএতে। আর এখানে অপশানে দিয়েছে দেখুন নাইট্রোজেনযুক্ত কোন ক্ষারটি ডিএনএতে থাকে না, তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইউরাসিল। তারপরে প্রশ্নটি দেখুন, এখানে দিয়েছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? এখানে দেখুন ট্রিপসিন। আচ্ছা, উৎসেচক সম্পর্কে যদি আমরা বলি, উৎসেচক কিন্তু হাই অ্যাসিডিক মিডিয়াম বা হাই বেসিক মিডিয়ামে কাজ করতে সক্ষম নয়। উৎসেচকের কাজই হলো যে কোনো রিয়াকশানকে খুব ফাস্ট করে দেওয়া। এখানে দিয়েছে দেখুন ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙতে সহায়তা করে। পেপসিনও আমাদের প্রোটিন ভাঙতে সহায়তা করে। ইরেপসিনও তাই। আর
ট্রিপসিন আমাদের প্রোটিন বানাতে সাহায্য করে। এগুলো ডাইজেস্টিভ এনজাইম প্রত্যেকটি, ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন। আর রেনিন আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। আর এখানে অপশন হয়ে যাবে পেপসিন, কারণ পেপসিন আমাদের স্টমাক থেকে গঠিত হয়। আর পরের প্রশ্নটি দেখুন, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিমোগ্লোবিন ভাঙলে আমরা পাই হিম আর গ্লোবিন নামে দুটো অংশ, তাহলে অবশ্যই হিমোগ্লোবিন থেকে হিমটি উৎপন্ন হয়। আর বিলিরুবিন আর বিলিভার্ডেন যদি আমরা বলি তো এই দুটো হলো পিত্তরঞ্জন, তাহলে আমাদের অপশন হয়ে যাবে লেসিথিন। লেসিথিন হলো এক ধরনের ফসফোলিপিড, যা আমাদের টাইপ 2 অ্যালভিওলার সেল থেকে তৈরি হয়, আর যেটা আমাদের অ্যালভিওলাইকে কোলাপস করে যাওয়া থেকে বাঁচায়, মানে অ্যালভিওলারের সারফেস টেনশনকে নিয়ন্ত্রণ করে তাকে কোলাপস করে যাওয়া থেকে রক্ষা করে। এরপরে দেখুন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটিতে দিয়েছে সঠিক ক্রম কোনটি? উদ্দীপক, গ্রাহক, মোটর নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্সারি নিউরন, কারক, সারা। তো আমরা যদি একটু বুদ্ধি করে দেখুন এখানে অপশান এলিমিনেট করে কিন্তু আপনারা খুব সহজেই প্রশ্নটির উত্তর সঠিক বার করতে পারেন, কারণ উদ্দীপকের পর কারক কখনোই হতে পারে না, কারণ কারকের পরই সারা, কারক কখনো সম্ভব না। আর দেখুন দুটো অপশানে দিয়ে দিয়েছে উদ্দীপকের পর কারক, তাহলে এই দুটো অপশানকে আমরা প্রথমেই কিন্তু ভুল বলে দিতে পারি। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো আর এই দুটি অপশান। এই দুটি অপশানের মধ্যে আমরা বলতে পারি উদ্দীপকের পর গ্রাহক। আচ্ছা, এটা তো উদ্দীপকের পর দেখুন গ্রাহক দিয়েছে, কিন্তু গ্রাহকের পর দিয়েছে মোটর নিউরন, কিন্তু আমরা জানি মোটর নিউরন কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরে হয়, অর্থাৎ মোটর, এই অপশানটাও ভুল হয়ে গেল। তাহলে আমাদের সঠিক অপশান হয়ে গেল অপশান বি, অর্থাৎ উদ্দীপকের পর গ্রাহক থেকে সেন্সারি নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন থেকে কারক থেকে সারা। এরপরে দেখুন 7 নম্বর প্রশ্ন, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? তো আমাদের কোষচক্রে 3টি চেক পয়েন্ট রয়েছে, আর আমাদের কোষচক্রের দশা রয়েছে দেখুন G1, G1S, G2 আর M। ঠিক আছে, এবার প্রতিটি দশার মাঝে মাঝে একটি করে চেক পয়েন্ট রয়েছে, যে সেই দশাতে আমাদের কোষ সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আর এখানে দেখুন এস যেহেতু একটা দশা, আমরা কিন্তু এখানে দেখলাম এস হলো একটি দশা, আর এখানে দিয়েছে চেক পয়েন্ট নয়, তাহলে অবশ্যই এটার উত্তর এস হবে। আর এস একটি বিশেষ ভূমিকায় যুক্ত, এসের একটি বিশেষ কাজ রয়েছে, সেটা হলো আমাদের ডিএনএ ডুপ্লিকেশনে হেল্প করে। তারপরের প্রশ্নটি দেখুন, কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস, গম, আম, এটা কখনোই সম্ভব নয়। তারপরে দেখুন ছাগল, গরু, হাতি, এটাও সম্ভব নয়, গরু কখনোই ছাগলকে খেতে পারে না। তারপরে প্রশ্ন দেখুন ঘাস, ছাগল, মানুষ, হ্যাঁ এটা কিন্তু সম্ভব, কারণ ঘাসকে খায় ছাগল, ছাগলকে খায় মানুষ, সুতরাং এটা একটি খাদ্য শৃঙ্খল তৈরি করছে। আর এই অপশনে দেখুন ঘাস, মাছ, ছাগল, এটাও হতে পারে না। তারপরের প্রশ্নটি দেখুন, কোনটি স্ত্রী জননতন্ত্রের মানবদেহের অংশ নয়? এখানে রয়েছে ডিম্বাশয়, জরায়ু, ভাঁজ ডিফারেন্স, ফ্যালোপিয়ান টিউব। তো দেখুন ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এগুলো সবকটি কিন্তু মানবদেহের স্ত্রী জননতন্ত্রের অংশ, একমাত্র ভাঁজ ডিফারেন্স কিন্তু স্ত্রী জননতন্ত্রের অংশ নয়, এটা পুং জননতন্ত্রের অংশ। আর এই ভাঁজ ডিফারেন্স থেকেই কিন্তু ভাসেক্টমি টার্মসটাও এসেছে, যেটা আপনারা মনে রাখতে পারেন। আর স্ত্রীদের ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি টিউবেক্টমি। নিম্নলিখিত, তারপরে প্রশ্ন দেখুন, নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা বানাই, তো স্ট্রাকচারটা দেখুন কিছুটা এরকম হয়, একটা বেসিক স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিডের, এইদিকে থাকে NH2, এদিকে থাকে H, আর এদিকে থাকে COOH, ঠিক আছে, আর এখানে থাকে R, অর্থাৎ এই তিনটে জিনিস কিন্তু ফিক্সড থাকে, অর্থাৎ কেন্দ্রীয় কার্বন আর এই কটি জিনিস কিন্তু ফিক্সড থাকে। আর এই আর এর পরিবর্তনের সাথে সাথে আমাদের অ্যামাইনো অ্যাসিড, আমাদের শরীরে যা অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে থাকি, যদি আর এর জায়গায় CH3 হয় তাহলে এর নাম হয়ে যায় কিন্তু অ্যালানিন। আবার এই আর এর জায়গায় যদি H হয়
তখন কিন্তু এর নাম হয়ে যাবে গ্লাইসিন। তো এইভাবে চেঞ্জ হয়। তো এখানে দেখুন অপশানে রয়েছে COOH, আর এখানে বলেছে অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাহলে COOH তো থাকে, NH2 এটাও থাকে, OH এটাও থাকে, তাহলে অপশানে থাকে আমাদের অ্যামাইনো অ্যাসিডে থাকে না হলো CN, তাহলে সঠিক উত্তর CN। তো আজ আমি 10টি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে এর পরের 10টি প্রশ্ন নিয়ে আমি লাইফ সায়েন্সের আলোচনা করব। এরকম করে আমি পুরো প্রশ্নটিকেই 2024 কভার করার চেষ্টা করব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে 2025 সালে যারা ANM JNM পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই এটি শেয়ার করবেন, তাদের অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।